পরের দিন ভোরে কুরবান আলী ওঝার সঙ্গে দেখা করতে গেলেন নাদিম। সব শুনে কুরবান আলী ওঝা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর তিনি বললেন, ওই কালো আকৃতিটা মানুষ নয়, সেটা বন দেবতার ছায়া, যাকে আমরা বলি ধোঁয়ার প্রেত। ওরা বনের সীমানা ছেড়ে এলে মানুষের সংসারে অশান্তি শুরু হয়। তোর খালুর মৃত্যুর পর তাদের জমিটা ফাঁকা পড়েছিল। ফাঁকা জায়গা এদেরকে খুব টানে। নাদিম জিজ্ঞাসা করলেন, তাহলে এখন উপায়? ওঝা বললেন, উপায় আছে, কিন্তু সহজ নয়। রাতের বেলায় তোকে আমার সঙ্গে সেই বনের ধারে যেতে হবে। ওর মুখোমুখি দাঁড়াতে হবে আমাদের। নাদিম রাজি হলেন। রাতে ঠিক 12টায় দুইজন মশাল নিয়ে বের হয়ে গেলেন। কুয়াশা সেই আগের মতোই ঘন ছিল। বনের ভেতর ঢুকতেই কোথায় থেকে কয়েকটা শিয়ালের চিৎকার শোনা গেল। ওঝা মাটিতে কিছু গাছগাছরা পুড়িয়ে ধোঁয়া তৈরি করলেন। ধোঁয়া আকাশ ছুঁতে চারদিকে নীরবতা ভেঙে গম্ভীর গর্জন শুরু হলো। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ঘটনাটি শুনতে হলে আমাদের সাথেই থাকেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ হলো, সম্পূর্ণ ঘটনাটি আপনারা না টেনে শুনবেন, তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠানোর মাধ্যম হচ্ছে voy3090@gmail.com, হুইচ ইজ voy3090@gmail.com। তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। পহেলা বৈশাখের সকালে নিজেকে একটু ঝাড়ামোছা করবেন বলে শহরের জ্যাম ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নাদিম সাহেব। কাজের চাপে গত 3 মাস ধরে তিনি মায়ের সঙ্গে দেখা করতে পারেননি। এই বছর আর দেরি করবেন না, এই সিদ্ধান্ত নিয়েই সকাল 8টায় বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। রাস্তাটা ছিল অনেক স্বস্তিদায়ক। এপ্রিলের শেষে হলেও ভোরের বাতাসটা তখনও একটু ঠান্ডা ছিল। নাদিম গাড়ির জানালা নামিয়ে প্রকৃতির গন্ধ নিতে নিতে এগিয়ে চলছিলেন। দুপুর 1:30টার দিকে তিনি পৌঁছালেন দারোয়ানপুর ঘাটের কাছে। এখান থেকেই বনপথ ধরে আরও 6 কিলোমিটার গেলে তার গ্রামের বাড়ি। ঘাটটা পার হওয়ার ঠিক আগেই গাড়িটা যেন আচমকা ঝাঁকুনি খেয়ে বন্ধ হয়ে গেল। কয়েকবার ইঞ্জিন স্টার্ট দিলেও কোনো লাভ হলো না। এ তো আজব, নাদিম সাহেব নিজেই নিজেকে বললেন। কয়েকদিন আগেই সে সার্ভিসিং করেছে গাড়িটা, তবুও এমন বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার নয়। গাড়ি থেকে নেমে চারপাশে তাকাতেই তার মনে কেমন যেন একটা অস্বস্তি লাগলো। মাত্র কয়েক মুহূর্ত আগেও রাস্তার দুই পাশের বনের ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু এখন চারদিক ঢেকে যাচ্ছে এক ঘন সাদা কুয়াশায়, যেন কেউ আচমকা চারপাশে কুয়াশা ছড়িয়ে দিয়েছে। নাদিম কপাল কুঁচলে ভাবলেন, এই রোদে এত কুয়াশা! কিন্তু বাস্তবতা হলো তার সামনে হাত দশেকের দূরত্বের বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই বনের ভেতর থেকে এক আওয়াজ শোনা গেল, এক কর্কশ আওয়াজ। গর্জনের সুরটা ছিল মানুষের মতো, আবার জন্তুর মতো, কিন্তু স্পষ্টতই এটা কোনো স্বাভাবিক গর্জন ছিল না। এক মুহূর্তেই তার শরীরটা ঠান্ডা হয়ে আসে। তিনি ধীরে ধীরে চোখ নামাতেই বনের অন্ধকারে জ্বলে উঠল 3 জোড়া লাল চোখ, যেন অগ্নিকুণ্ডের মতো লাল হয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখগুলো একদম স্পষ্টই তার দিকে তাকিয়েছিল। এক অদৃশ্য চাপ যেন নাদিমের বুক আঁকড়ে ধরে আছে। স্পষ্টতই নাদিম বুঝলেন এগুলো অশরীরী কোনো আত্মা, এগুলো কোনো স্বাভাবিক বিষয় নয়। তিনি পকেট থেকে তাবিজটা বের করলেন। তার বাবা বহু বছর আগেই তাবিজটা তাকে দিয়েছিল। তাবিজ হাতে নিয়েই তিনি শান্ত করে শ্বাস নিতে শুরু করলেন। এমন সময় পিছন দিক থেকে আসতে লাগলো একটি গাড়ি। কাউকে হাত দেখিয়ে থামাতে পারবেন ভেবেই
রাস্তার মাঝ বরাবর নাদিম এগিয়ে আসলেন, কিন্তু এগোনোর পরই তার বুকটা কেঁপে উঠল। তিনি কোনোভাবেই পিছনে ফিরে তাকাতে পারছেন না, যেন কেউ অদৃশ্য শক্তি সামনে তাকে ঠেলে ধরেছে। তার পা যেন পিচের রাস্তার সাথে আটকে গেছে। আলো কাছাকাছি আসতেই গাড়িটার অনেক জোরে ছুটে আসছে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা তাকে চাপা দিবে, এটাই ছিল বাস্তবতা। নাদিম চিৎকার করে সাহায্য চাইতে লাগলেন, কিন্তু রাস্তার অন্য পাশে যার সঙ্গে দেখা করার কথা ছিল সেই স্থানীয় ওঝা কুরবান আলী কুরবান আলী এখনো আসেনি। আরও আশ্চর্যের বিষয় হলো, কুয়াশার মাঝে দাঁড়িয়ে থাকা গাড়িটা হঠাৎ শব্দহীন হয়ে যায়। দুটো হেডলাইট শুধু জ্বলছে, কিন্তু গাড়ির কোনো শব্দ নেই। ঠিক যেন আলোটা তার চোখের সামনে তীব্র সাদা আলোয় রূপ নিল। এক অদ্ভুত ঘটনা তার চোখের সামনে ঘটে গেল। গাড়িটা তার সামনে এসেই ধপ করে অদৃশ্য হয়ে গেল, যেন সেই গাড়িটা কখনোই তার সামনে ছিল না। নাদিম হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। নাদিমের গ্রামের নাদিমের গ্রামের বাড়ি ছিল মোল্লাপাড়ায়। সেখানে অপেক্ষায় ছিলেন তার মায়ের জ্যাঠাতো বোন আসমা খালা। 2 বছর ধরেই তার খালার সাথে ফোনে কথা হচ্ছিল নাদিমের। তার খালা তাকে বলেছিল তাদের বাড়ির চারপাশে অস্বাভাবিক শব্দ শোনা যায়। রাতের বেলায় ছাদের উপর পায়ের আওয়াজ শোনা যায়, গরুর গোয়ালে খড় নষ্ট হয়ে যায়, আর মাঝরাতে কুকুরেরা ছুটে এসে উঠানকে ঘিরে ধরে পাগলের মতো আর অনেক ঘেউকে করতে থাকে। নাদিম সবসময় মনে করতেন তার খালা ভুলভাল বলছেন। আজ তিনি বুঝলেন তার খালা ভুল বলেনি। বাড়ির সামনে পৌঁছাতে তিনি দেখলেন পূর্ব দিকের নারকেল গাছের মাথায় এক অদ্ভুত কালো আকৃতির ছায়া দাঁড়িয়ে আছে, যেন আহত মানুষের মতো কুঁজু হয়ে ঝুঁকে আছে সামনের দিকে। নাদিম সেটা দেখা মাত্রই দ্রুত তাবিজটা বের করে তার বুকে চেপে ধরলেন, আর তখনই আকৃতিটা ধীরে ধীরে গাছের কাণ্ড বেয়ে নেমে যেতে লাগলো। আর ঠিক তখনই উঠানের মাঝখানে থাকা মাটিতে একটি কাক ধপ করে পড়ে নিথর হয়ে গেল। কাকের পড়ার শব্দে আসমা খালা বাড়ির বারান্দা থেকে বের হলেন এবং কাকটাকে দেখে চিৎকার দিয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেললেন। আর তখন নাদিম দ্রুত তাকে ঘরের ভিতরে নিয়ে গেল। খালাকে সোফায় শুইয়ে একটু পানি খাইয়ে নাদিম চারপাশ দেখতে লাগলেন। নাদিম ছাদের কোণায় উঠলেন। যখন ছাদে উঠলেন, তখন ছাদের কোণায় তিনি দেখতে পেলেন এক বিকৃত মুখ, যেন পচা চামড়া আর কঙ্কালের মাঝামাঝি কিছু। তার দিকে তাকিয়ে সেটা অনেক জোরে জোরে হাসছে। এটা দেখে নাদিম দৌড়ে নিচে চলে আসে। সে ভাবে বাড়িটা আর আগের মতো নেই। দেয়ালে অদ্ভুত আঁচড়ের দাগ, ছাদের কোণায় ঝোলানো লণ্ঠনটা বাতাসে দুলছে, অথচ কোনো বাতাস নেই। রান্নাঘর থেকে কেমন একটা পচা মাংসের গন্ধ বের হচ্ছে। খালা, এগুলো কবে থেকে? নাদিম তার খালাকে জিজ্ঞাসা করলেন। আসমা খালা কান্না জড়িত কণ্ঠে বললেন, তোর খালু মারা যাওয়ার পর থেকেই এগুলো হচ্ছে। প্রথমে শুধু ছায়া দেখতাম, তারপর থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ হয়। রাতে জানালার জানালার পাশে মনে হয় কেউ টানাটানি করে। আমি কাউকে বললে তোরা কেউ বিশ্বাস করবি না, আমাকে পাগল ভাববি। তাই আমি কাউকে আর বলিনি। নাদিম খালার মাথায় হাত রাখলেন আর বললেন, আমি আছি খালা, সব কিছু ঠিক হয়ে যাবে। পরের দিন ভোরে তিনি কুরবান আলী ওঝার সঙ্গে দেখা করতে গেলেন। সব শুনে ওঝা দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, ওই কালো আকৃতিটা কোনো মানুষ নয়, সেটা বন দেবতার ছায়া, যাকে আমরা বলি ধোঁয়ার প্রেত। ওরা বনের সীমানা ছেড়ে এলে মানুষের সংসারে অশান্তি শুরু হয়। তোর খালুর মৃত্যুর পর জমিটা ফাঁকা পড়েছিল, আর ফাঁকা জায়গা এদেরকে খুব টানে। নাদিম জিজ্ঞাসা করলেন, তাহলে এখন উপায়? তখন ওঝা বললেন, উপায় আছে, কিন্তু সহজ না। রাতের বেলায় তুই
আমার সঙ্গে সেই বনের ধারে যাবে। ওর মুখোমুখি দাঁড়াতে হবে আমাদের। নাদিম রাজি হলো। তারপর রাত ঠিক 12টায় দুজনে মশাল নিয়ে বের হয়ে গেলেন সেই বনের দিকে। কুয়াশা সেই আগের মতোই ঘন ছিল। বনের ভেতর ঢুকতেই কোথা থেকে কয়েকটা শিয়ালের চিৎকার শুনতে পেলেন তারা। ওঝা মাটিতে কিছু গাছগাছরা পুড়িয়ে ধোঁয়া তৈরি করলেন। ধোঁয়া আকাশ ছুঁতেই চারদিকে নীরবতা ভেঙে গম্ভীর গর্জন শোনা গেল। তারপর তারা তাদের সামনে দেখতে পেলেন সেই কালো আকৃতি ছায়াটা। এবার তার উচ্চতা মানুষের থেকে দ্বিগুণ মনে হচ্ছে, আর চোখ দুটো অগ্নিগোলকের মতো জ্বলছে। হাত দুটো লম্বা, কাঁধ থেকে নেমে মাটিতে লেগে আছে। হাঁটার সময় তার পায়ে কোনো শব্দ হচ্ছে না, যেন মনে হচ্ছে সে মাটি না ছুঁয়েই হাঁটছে। ওঝা চিৎকার করে বললেন, নাদিম, তাবিজটা শক্ত করে বুকে ধর আর সূরা ফালাক পড়। নাদিম সূরা ফালাক পড়া শুরু করলেন। তখন সেই প্রেতাত্মা তার দিকে ধেয়ে আসলো। এক মুহূর্তেই তখন বাতাসটা ভারী হয়ে উঠল, আর গাছের মাথাগুলো কেঁপে উঠল। নাদিমের চোখ নাদিমের চোখ ধাঁধিয়ে গেল, কিন্তু তিনি তাবিজটা বুকের ভেতর চেপে ধরে রাখলেন। হঠাৎ সেই প্রেতাত্মার এক বীভৎস আর্তনাদ করে পিছিয়ে গেল। তার শরীরটা যেন ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে, কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে। এক তীব্র আলো জ্বলে উঠল এবং তারপর সবকিছুই শান্ত হয়ে গেল। বনের মধ্যে শুধু পাতার শব্দ। তারপর কবিরাজ এবং নাদিম, তারা দুজনেই ভালোভাবে বাড়িতে ফিরে আসলো। এরপর থেকে নাদিমের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনাদের ঘটনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। টাটা।